নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। সমরেশ মজুমদারের উপন্যাস মনের মতো মন আজ তৃতীয় অংশ পড়া শুরু করছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। বিকেলে বেশ কিছুটা সময় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পর হরিমাধবদা বললেন, কাল থেকে তোদের কয়েকজনকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। ম্যাচ না থাকলে 4 জন করে সপ্তাহে 2 দিন যাবি। মোহনবাগান লেনের অশোক গাঙ্গুলির বাড়িতে একটা ভালো জিমনেশিয়াম করেছে। ও আমাকে কথা দিয়েছে তোদের 2 ঘন্টা করে ব্যবহার করতে দেবে। ঠিক আছে? একটা ভালো জিমের অভাব এদিকে অনেক দিনের। হরিমাধবদা প্রায়ই সে কথা বলেন। বিদেশে এমনকি বোম্বাইতেও প্লেয়াররা নিয়মিত জিমে যায়। খবরটা শুনে ওদের প্রত্যেকেই খুশি হলো। আজকাল ক্রিকেট আর দুধু ভাতু খেলা নয়। একজন ব্যাটসম্যান কত রান করলো সেটাও যেমন লক্ষ্য করা হয়, কত রান বাঁচালো সেটাও হিসেবে আনা হয়। তাই একজন ভালো ফিল্ডারের শরীর ফুটবলার বা হকি প্লেয়ারের মতো গতিশীল হতেই হবে। শরীরের কোনো অংশেই জড়তা থাকলে চলবে না। পঙ্কজ রায়, ভিনু মানকর ব্যাটে যত রান পেয়েছেন তার 60 রান বিপক্ষকে দিয়েছেন ফিল্ডিংয়ে দুর্বলতার জন্যে। 50 রান করা ব্যাটসম্যানের হাতে গোলে 2 বার বল বেরিয়ে গেলে টিম থেকে বাদ হয়ে যাওয়া আজ খুব স্বাভাবিক ঘটনা, যা 30 বছর আগে ভাবা যেত না। প্র্যাকটিস শেষ করে সুব্রতর পাশে বসেছিল স্বপ্নাশিস। আজ খুব খিদে পাচ্ছে। এখনো ছোট বাড়িতে গেলে বিকেলের জলখাবার পেলেও পাওয়া যেতে পারে। সে সুব্রতকে বলল, এই তোর কাছে টাকা আছে? কেন? খিদে পেয়েছে, খেতাম। কি খাবি? রোল, হরিপুকুরের মোড়ে সেই দোকানটায় চল। পেছন থেকে হরিমাধবদার গলা পাওয়া গেল, না না, ওসব খেতে যাস না। খিদে পেয়েছে যখন তখন আমার ওখানে চল, আয়। ওরা একটু অবাক হলো। সাধারণত কাউকে বাড়িতে ডাকেন না হরিমাধবদা। ভাইয়ের সঙ্গে থাকেন জানা ছিল, কিন্তু হরিমাধবদার 2টো ঘর একদম আলাদা। ওদের বসতে বলে পাশের ঘরে চলে গেলেন। ঘরে 3টে আলমারি জুড়ে বই আর বই, এবং সবগুলোই ক্রিকেট নিয়ে। বাংলা এবং ইংরেজি বইগুলোতে ক্রিকেট জীবন ঠাসাঠাসি হয়ে রয়েছে। ওপাশে একটা রেকর্ড প্লেয়ার। স্বপ্নাশিস এগিয়ে গেল। টেপ রেকর্ডারে সে রেকর্ড প্লেয়ারের জায়গায় দখল করে নিয়েছে। আজকাল আর কাউকে রেকর্ড বাজাতে দেখা যায় না। কৌতূহলী হয়ে রেকর্ডের স্টক দেখছিল সে। সুব্রত পিছন থেকে বলল, হাত দিস না, দেখলে রেগে যাবে। আমাদের বাড়িতেও ওসব আছে। হেমন্ত, সন্ধ্যা, মানবেন্দ্র, বাবা এখনও শোনে। তোদের বাড়িতে নেই? বাবা সঙ্গীত ভালোবাসেন এমন প্রমাণ এখনও পাইনি। তোর বাবা ফুল বা শিশুকে ভালোবাসেন সেরকম কিছু দেখেছি বলে মনে পড়ছে না। তাহলে তো ভদ্রলোক মানুষ খুন করতে পারেন, বলে খুব খুব করে কাশল সুব্রত। কথাটা শুনতে ভালো না লাগলেও প্রতিবাদ করল না স্বপ্নাশিস, কারণ ওই বিখ্যাত লাইনটা তার জানা। রেকর্ড দেখতে দেখতে সে আবিষ্কার করলো ওগুলোর সব কটাই শাস্ত্রীয় সঙ্গীতের, হয় খেয়াল নয় সেতার কিংবা সরোদের। এই ব্যাপারটা সে বিন্দু বিসর্গ বোঝে না। এই সময় হরিমাধবদা ঘরে এলেন। রেকর্ড দেখছ? ক্লাসিক্যাল ইন্টারেস্ট আছে? ওরে বাবা, সুব্রত বলল, ওসব বুঝতেই পারি না। বুঝতে চেষ্টা করো না, বলো। ধরো খুব ভোরে কেউ ভাঁড়ও বাজাচ্ছে সানাইয়ে। প্রকৃতির দিকে তাকালে তোমার মনে আনন্দ আসবে। দেখবে কানে যা শুনছো আর চোখে যা দেখছো তা কি করে একাকার হয়ে যাচ্ছে। দিন রাতের বিভিন্ন সময় অনুযায়ী এক এক রকমের রাগ রাগিনী। তাছাড়া ঋতু অনুযায়ী রাগ, মনের অনুভূতি অনুযায়ী রাগ। এসব বিশ্বাস সমুদ্রের মতো। একবার ইন্টারেস্ট পেলে সাঁতার না কেটে উপায় নেই। এই রেকর্ডটা শোনো। হরিমাধবদা একটা রেকর্ড চালু করলেন। বাজনা শুরু হলো। তোমাদের কোনো অস্বস্তি হচ্ছে? স্বপ্নাশিস অবাক হলো। কীরকম? এটা এখন বাজার কথা নয়। এখন কেউ আহির ভাওরও বাজাবে না। ভোরের সুর সন্ধ্যায় বাজলেই অস্বস্তি হবেই। চমকে তাকালো স্বপ্নাশিস। কি বাজাবে না বললেন? আহির ভাওরও। আহির মানে কি? কীরকম রিমঝিম সুর বাজতে লাগলো স্বপ্নাশিসের রক্তে। আমার যতদূর মনে হয় আরম্ভ বা প্রথম এইরকম কিছু হবে নান্দিমুখ। স্বপ্নাশিসের মনে সেই ঝকমকে মুখটি চলকে উঠল। এখন এই মুহূর্তে সে ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির সামনের মাঠ দেখছে। এখন কি শ্যামনগরের সন্ধে নেমে গেছে? আজ সে এমন কোনো ব্যবহার করেনি যাতে মনে হয় স্বপ্নাশিস সম্পর্কে আলাদা কোনো ভাবনা ভাবতে পারে। তাই কি? যে ছেলেটা ওর সঙ্গে কথা বলতে বলতে প্ল্যাটফর্মে ঢুকছিল তাকে নিশ্চয়ই কলেজে দেখা করতে বলেনি। কাজের লোক এই সময় চিকেন চাউমিন নিয়ে এলে সাগ্রহে হাত বাড়ালো স্বপ্নাশিস। বাড়িতে ফিরে স্বপ্নাশিস দেখল বাইরের দরজা বন্ধ। এরকম সচরাচর হয় না। পিতৃদেব এই সময় বাইরের ঘরের ইজি চেয়ার দখল করে শোন চোখে জগৎ দেখেন।
আজ হঠাৎ কোথায় গেলেন তিনি বুঝতে না পেরে কড়া নাড়ল সে। এ বাড়িতে কলিং বেল নেই, কেন নেই সেই প্রশ্ন কেউ কখনো তোলেনি। খানিক বাদে কেলোর মা দরজা খুলে বলল, কানের মাথা খাবে নাকি, অত জোরে বাজাচ্ছ? বাবা কোথায়? তোমার মাসি এসেছিল, তাকে পাতাল রেলে পৌঁছতে গিয়েছেন। মাসি? আমার আবার মাসি আছে নাকি? আমি তো এ বাড়িতে ঢোকার পর দেখিনি। তুমি না দেখলে আমি দেখব কি করে? কোথায় থাকে তা জানি না। এ ঘরে বসে বাবুর সঙ্গে কত কথা, এমনিতে গলা থেকে হাঁড়ির আওয়াজ বের হয়, আর আজ কত সুর বাজলো। বাবুর গলা বলে চেনাই যাচ্ছিল না। চা বিস্কুট দিতে হলো। যাওয়ার সময় বাবা বলে গেলেন, কেলোর মা ছেলেদের মাসি এদিকের পথঘাট ঠিক চেনে না, পাতাল রেলে নামিয়ে দিয়ে আসি। কেলোর মা কথা শেষ করে দুমদাম পা ফেলে ভেতরে চলে গেল। ব্যাপারটা যে সে পছন্দ করেনি তা পরিষ্কার। কোনো মহিলা আত্মীয়া জ্ঞান হবার পর এ বাড়িতে পা দেয়নি। তাহলে এই মাসি কোত্থেকে এলেন? তা নিশ্চয়ই এমন কেউ যাকে দেখে পিতৃদেবের চরিত্র বদলে গেল। তিনি নিজে না বললে উত্তরটা জানা যাবে না। যখন তখন এ নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই চোখে পড়ল খবরের কাগজটা টেবিলে রয়ে গেছে। আজ তালে গোলে ভুলে গিয়েছিল ওটার কথা। কাগজটাকে তুলে নিয়ে নিজের ঘরে ঢুকে আলো জ্বালল স্বপ্নাশিস। পেছনের পাতা জুড়ে খেলার খবর। তন্ন তন্ন করে খুঁজে সে কোনো খবরই দেখতে পেল না। শুধু এক জায়গায় কলকাতার ক্রিকেট বলে গতকাল কারা জিতেছে কারা হেরেছে তাদের নাম দেওয়া আছে। খেলা সম্পর্কে বা কোনো খেলোয়াড় সম্পর্কে একটাও লাইন নেই। কাগজের অন্য পাতাগুলো দেখল স্বপ্নাশিস। আশ্চর্য, তাহলে পিতৃদেব আজ সকালে অত ডিটেলস বললেন কি করে? বাড়িতে এটা ছাড়া অন্য কাগজ আসে না যে তিনি তাতে পড়বেন, অথবা বাড়ির বাইরেও পা দেননি। কাল কেউ নিশ্চয়ই তাকে বলে যায়নি খেলার বিবরণ। সে কেলোর মাকে ডেকে জিজ্ঞাসা করলো, বাবা কি কাল সারাদিন বাড়িতে ছিল? না, সকালে খেয়ে দিয়ে বেরিয়েছিল, বিকেলে ফিরেছে। কোথায় গিয়েছিল কিছু বলেছে? না তো, হয়তো ওই মাসির বাড়িতে গিয়েছিল। 50 বছরের মেয়ে ছেলে, রঙিন শাড়ি পরে মুখে রং মেখে বিবিটি সেজে এসেছে। ছি, বাজে বকো না তো। জিজ্ঞাসা করছি বলছো আরে। কি জিজ্ঞাসা করছো? কিছু না, যাও। স্বপ্নাশিস ভাবতে পারছিল না, হতেই পারে না। পিতৃদেব তার খেলা দেখতে মাঠে যেতে পারেন না, জীবনে যাননি, তাহলে অত সব জানলেন কি করে? শরীর ক্লান্ত ছিল, বালিশে মাথা রেখে একটু বিশ্রাম নিয়ে পড়তে বসবো বলে ভেবেছিল সে। দেবাশিসের ঠেলায় ঘুম ভাঙল। দেবাশিস বলল, চল, খেতে দিয়েছে। ধর্মড়িয়ে উঠে বসে জিজ্ঞাসা করল স্বপ্নাশিস, বাবা? উত্তরটা পাওয়ার আগে বিদ্যাসাগরী চটির আওয়াজ শোনা গেল। 24 ঘন্টার মধ্যে এই সময়টাই সবচেয়ে খারাপ। 3 জনকে একসঙ্গে খেতে বসতে হয়। খাওয়ার সময় জিভে শব্দ করা সম্পূর্ণ নিষেধ। প্রতিটি গ্রাস ভালো করে চিবিয়ে খেতে হবে। পছন্দ হচ্ছে না বলে কোনো খাবার না খাওয়া চলবে না। বইপত্র নিয়ে খাবার টেবিলে বসা আইন বিরুদ্ধ। প্রয়োজন হলে পিতৃদেব কথা বলবেন, সবাইকে শুনতে হবে। খাওয়া শেষ হলেই চেয়ার ছেড়ে চলে আসা ঘোরতর অন্যায়। তাই গোগ্রাসে গিলেও ওই সমস্যা শেষ হবার জন্যে তা হাবিত্যেশ করে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। স্বপ্নাশিস দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। পিতৃদেব ইতিমধ্যেই তার জায়গায় পৌঁছে গিয়েছেন। 2 ভাই দুদিকে বসা মাত্র আজ কেলোর মা খাবার পরিবেশন করতে লাগলো। এত রাত পর্যন্ত তার থাকার কথা নয়। অন্যদিন দাদা খাবার পরিবেশন করে ভক্তি ভরে। আজ কেলোর মায়ের কি হলো? খাবার মুখে দিয়ে পিতৃদেব বললেন, বড্ড একঘেয়ে রান্না, এজন্য লোক মাঝে মাঝে রাঁধুনি চেঞ্জ করেন। কেলোর মাকে দিয়ে আর চলে না। কেলোর মা একটু দূরে দাঁড়িয়েছিল। তার চোখ বড় হয়ে গেল এবং তারপরই তার কণ্ঠস্বর শোনা গেল, হঠাৎ আমার রান্না খারাপ হয়ে গেল কেন? এতদিন বলেননি, আজ বলছেন? এ আমি মানব না। এই বাহানা দেখিয়ে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিলে আমি গঙ্গায় ডুবে মরব। মা মরার আগে বলেছিল, কেলোর মা, এ বাড়ি ছেড়ে যাস না কোথাও। কত লোক বেশি মাইনে দিয়ে টানতে চেয়েছিল, আমি এ বাড়ির কাজ ছেড়েছি? কাজ ছাড়ার কথা কেউ বলেনি, যেমন আছো থাকবে। আমি না হয় আরেকটা রান্নার লোক রেখে দেব, এতে কোনো অসুবিধে নেই। আমার কোন রান্নাটা খারাপ হয়েছে? ছেলেরা বলুক, তারাও তো খাচ্ছে। কি গো, আমার রান্না খারাপ লাগছে? 2 পা এগিয়ে এসে প্রশ্ন করল কেলোর মা। দেবাশিসের মাথা প্রায় টেবিলের কাছে নেমে গেল। স্বপ্নাশিস চোখ বন্ধ করল। পিতৃদেবের মতের বিরুদ্ধে কিছু বললে বিপদে পড়লে হবে, এটা জানা কথা। বাঁ হাতটা অবহেলায় নাড়লেন পিতৃদেব। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ছাড়ছি না। যা পারো রেঁধে যাও। আর শোনো, কথায় কথায় এদের মরা মায়ের কথা তুলো না। তিনি তোমার কানে কানে এত কথা বলে গিয়েছেন যে আমি হিসেব রাখতে পারছি না। কেলোর মা চুপ করে গেল। কিছুক্ষণ নিঃশব্দে খাওয়া চলল। হঠাৎ পিতৃদেব বললেন, আজ তোমাদের মাসিমা এসেছিলেন। দিল্লিতে থাকতেন ওরা।
তোমার মায়ের মাস্তুতো বোন। আমার বিয়ের সময় তাকে একটিবার দেখেছিলাম। স্বামী বড় চাকুরে ছিলেন, তিনি গত হওয়ায় কলকাতায় চলে এসেছিলেন। তোমাদের মামা বাড়ির সঙ্গে তো আমাদের যোগাযোগ নেই, তবু ইনি এলেন। দেবাশিসের সম্ভবত মুখ ফসকেই বেরিয়ে এলো, মাসিমা আমাদের? সঙ্গে সঙ্গে পিতৃদেবের মুখ হিটলারের মতো হয়ে গেল। আমি কি কেলোর মাসির কথা বলছি? এই বুদ্ধি নিয়ে তুমি ডাক্তারি করবে কি করে? সঙ্গে সঙ্গে দেবাশিস গুটিয়ে গেল। আই এম সরি। পিতৃদেব আজ সহজেই সহজ হয়ে গেলেন। এটা ব্যতিক্রমী ঘটনা। তোমাদের কথা জিজ্ঞাসা করেছিলেন, সন্তান হয়নি তাই অন্তর সাহারা হয়ে আছে। স্বপ্নাশিস চুপচাপ শুনছিল। হঠাৎ জিজ্ঞাসা করে বসল, আবার আসবেন? দক্ষিণে থাকে তো, তবে এখন পাতাল রেল হয়ে গিয়েছে, সময় কম লাগবে। তবে এবার আমাদের উচিত রিটার্ন ভিজিট দেওয়া। তোমরা দুই ভাই গিয়ে প্রণাম করে এসো একদিন। এরপর কথাবার্তা নেই। খাওয়া শেষ হলে দেবাশিস ভাইয়ের ঘরে এলো। কেলোর মা সত্যিই বাজে রাঁধে, তা হোক, এই বয়সে কাজ চলে গেলে বেচারা কি করবে? বাবা তো বললেন কাজ ছাড়বেন না, ওর অনেক সমস্যা, ওর ছেলে প্রেম করে বেড়াচ্ছে। তুই জানলি কি করে? কেলোর মা আমাকে মেয়েটার চিঠি দেখিয়েছে। সর্বনাশ, তুই ওসব দেখিস না স্বপ্ন, বাবা শুনলে খুব রাগ করবেন। ওরা নিচু ক্লাসের লোক, প্রেম যা করার ওরা করুক। তার মানে প্রেম কি নিচু ক্লাসের লোক করে? রোমিও জুলিয়েট, লাইলা মজনু, রাধাকৃষ্ণ, সুভাষচন্দ্র, এমিলি সেঙ্কল কি নিচু ক্লাসের মানুষ? ওহ, তুই ভীষণ আর্গুমেন্ট করিস। বিবেকানন্দের জীবনীটা ভালো করে পড়িস। ব্রহ্মচর্যই হচ্ছে শেষ কথা। মেয়েদের সবসময় মাতৃরূপে চিন্তা করবি। মা তো বাবার স্ত্রী, প্রেমিকা। ইডিয়ট, আমি সেই মায়ের কথা বলছি না। জগজ্জননী রূপ, জানিস? তোরা একটা মেয়ের কথা মনে এলেই তার শরীরের কথা ভাবিস, কিন্তু কোনো মেয়ের শরীর ওপেন করলে দেখতে পেতিস রক্ত মাংস চর্বি আর হাড় ছাড়া কিছু নেই। আর সেগুলোর অবস্থান ছেলেদের চেয়ে অনেক জটিল। না না, তোর কথাবার্তা আমার ভালো লাগছে না। বাবার কথা মনে রাখ। মা চলে যাওয়ার সময় তুই এইটুকু ছিলি। নিজের সব সুখ বিসর্জন দিয়ে তোকে মানুষ করেছেন ব্রহ্মচারীর মতো। যে কোনো সন্তানের কাছে পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। তিনি চান না আমরা ব্রহ্মচারীর মতো বাস করি, তাই করব। সত্যিকারের সুখী জীবন, শান্তির জীবন যদি চাস, তাহলে বন্ধন মুক্ত হয়ে থাকতে হবে। আশ্চর্য, তুই আমাকে এত জ্ঞান দিচ্ছিস কেন? তোর মধ্যে দুর্বলতা ঢুকেছে। আমি পড়েছি ক্রিকেটারদের চারপাশে মেয়েরা ঘুরঘুর করে, একদম পাত্তা দিবি না। কেলোরা প্রেম করুক, উচ্ছনে যাক। দেবাশিস কথা শেষ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। পরের ম্যাচে আবার সেঞ্চুরি, 135 নট আউট, একটা চান্সলেস ইনিংস। ওপেন করতে এসে 7 উইকেট পর্যন্ত 80 বলে ওই রান। দল জিতল 23 রানে। হরিমাধবদা জড়িয়ে ধরেছিলেন, সেঞ্চুরির জন্য নয়, থার্ড স্লিপে ফিল্ড করে 3টে চমৎকার ক্যাচ ধরার জন্যে তিনি এতটাই উৎফুল্ল যে সাগরে নিয়ে গিয়ে খাইয়ে দিলেন স্বপ্নাশিসকে। খেতে খেতে বললেন, জানিস স্বপ্ন, আমার জীবনেও একটা স্বপ্ন আছে। অনেক অপমান, কষ্ট, দুঃখ মুছে ফেলার স্বপ্ন। এই এত বছর ধরে আমি চেষ্টা করে চলেছি, পূর্ণ হয়নি। হ্যাঁ, আমি অনেক রঞ্জি প্লেয়ার তৈরি করে দিয়েছি, কিন্তু তারা সুযোগ পাওয়া মাত্র আমাকে ছেড়ে গিয়েছে। হরিমাধবদার মুখ দেখে কষ্ট হলো স্বপ্নাশিসের। কী স্বপ্ন আপনার? একই সঙ্গে লিগ এবং নকআউট জিতব। যে দুটো টিম কলকাতায় রাজত্ব করবে তাদের উপরে আমাদের ক্লাবকে তুলে দেব। এই দুটো ক্লাব ছাড়া আর একটা ক্লাব রাজত্ব করত আমাদের সময়ে। ওদের ক্লিকবাজিতে আমাকে দল থেকে বাদ পড়তে হয়েছিল। যাকগে, আর জেতার পর আমরা এখন 2 নম্বরে। বাকি দুটো ম্যাচ যদি জিততে পারি তখন একটা সুযোগ আসবে। লিগ পেতেই হবে আমাদের। আর যে ম্যাচ তুই খেললি ঠিক সেই খেলা খেলতে হবে। সুব্রতকে আজ খেলালেন না কেন? দুটো ম্যাচের জন্য ওকে সাসপেন্ড করেছিলাম। ও কখনো সিরিয়াস নয়, বেশি দিন টিকতে পারবে না। সুব্রতর বদলে হিমাদ্রি কি খারাপ খেলছে? খেলেনি, তবে পরের ম্যাচে ওকে নামাবো। স্বপ্ন, টাকার জন্য খেলিস না। আমি কথা দিয়েছি আপনাকে। সেই সন্ধেবেলায় ঘটনাটা ঘটল। পিতৃদেবের ডাক আসতে তার বসার ঘরে গিয়ে দেখল 2জন ভদ্রলোক বসে আছেন। ঘরে ঢোকা মাত্র একজন বললেন, এসো এসো, আমরা তোমার সঙ্গে ফাইনাল করতে এলাম ভাই। কি ব্যাপারে? মিনমিন করলো স্বপ্নাশিস। নিজেদের টিমের নাম করলো একজন। এই টিম এখন 1 নম্বরে। বললেন, সামনের সিজনে তুমি আমাদের টিমে খেলবে, 10,000 টাকা পাবে আর চাকরির ব্যবস্থা হবে। তোমার ভবিষ্যতের দায়িত্ব আমরা নিচ্ছি। পিতৃদেব বললেন, সে কি, এই খেলা খেলে এত পাওয়া যায়? আমরা দিচ্ছি, কিন্তু তার বদলে আমাদের অনুরোধ আছে। অনুরোধ?
পিতৃদেব জানতে চাইলেন। হ্যাঁ, ওদের আর 2টো ম্যাচ বাকি। ও যেন 2টো ম্যাচের 20-র বেশি রান না করে, ব্যাস। ও না দাঁড়ালে দল ভেঙে পড়বে। হরিমাধবকে আর চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখতে হবে না, এটুকু করলেই চলবে। আমি ইচ্ছে করে আউট হব? হাঁ হয়ে গেল স্বপ্নাশিস। ওই আর কি, তোমার পারফরমেন্স খারাপ হলে আমাদের চ্যাম্পিয়ন হওয়া আটকাবে না। ওহো, বুঝতে পারোনি? তুমি ভাবছো স্কোর না করতে পারলে বেঙ্গল টিমে তোমার কথা ভাবা হবে না? নো, নো অ্যাট অল। আজ সন্ধ্যায় ঠিক হয়ে গেছে কাদের ডাকা হবে। লিস্টে তুমিও আছো। অবশ্য লিস্টে থাকলেই ফাইনাল সিলেকশনে যে থাকবে তার কোনো মানে নেই, কিন্তু আমরা কথা দিচ্ছি তোমাকে এবছর রঞ্জি খেলাবই। কি বলো, রাজি আছো? তাহলে অ্যাডভান্স দিয়ে যাই। আমি একটু ভেবে দেখি। এ নিয়ে ভাবার কি আছে? স্বপ্নাশিস অন্যদিকে তাকালো। তার মন কিছুতেই প্রস্তাব মেনে নিতে পারছিল না। এবার পিতৃদেব বললেন, অল্প বয়স, আপনারা বললেন আর ও হ্যাঁ বলে দেবে এমনটা আশা করা ঠিক নয়। ভাবুক, ওকে ভাবতে দিন। ওকে, আপনার বাড়িতে ফোন আছে? না। ও, তাহলে আমরা যোগাযোগ করব। নমস্কার। লোক দুটো চলে গেলে সে ভেতরে ফিরে যাচ্ছিল, কিন্তু পিতৃদেব তাকে ডাকলেন। ওরা 10,000 টাকা এবং চাকরি দিতে চাইছিল। তোমার কি মনেই হয় এর চেয়ে বেশি পাওয়ার যোগ্যতা তোমার আছে? স্বপ্নাশিস মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো? আমি বোধহয় তোমার কাছে কিছু জানতে চাইছি। আমি জানি না। ওরা তোমাকে বেঙ্গল টিমে খেলানোর প্রতিশ্রুতি দিয়েছে, শুনেছ তো? হ্যাঁ। তাহলে রাজি হলে না কেন? আমাকে হরিমাধবদার সঙ্গে কথা বলতে হবে। কেন? তিনি আমার কোচ, তার কাছে আমি খেলা শিখেছি। মনে হলো এরা তোমার কোচের শত্রু? তাহলে এরা আমার বন্ধু নয়? বাহ, এই কারণে তুমি টাকা এবং সুযোগ হারাবে তা ভেবেছ? আমি তো এখনও ছাত্র, টাকার কি দরকার? আর যদি ভালো খেলি তাহলে একদিন না একদিন সুযোগ পাবো। আমার থেকে 10 বছরের বড় হয়েও উৎপলদা এবার প্রথম ইন্ডিয়া খেলেছে। আমার তো অনেক সময় আছে। এই সব ভাবছো কেন? হোয়াই? আপনি বলতেন প্রতিটি সন্তানের উচিত পিতা যেখানে থাকতে বাধ্য হয়েছেন সেখান থেকে এগিয়ে যাওয়া। দাদার কাছে শুনেছি যিনি শিক্ষা দেন তিনিও এক ধরনের পিতা। তাহলে হরিমাধবদার স্বপ্ন সার্থক করা আমার কর্তব্য। পিতৃদেব কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, তারপর বললেন, জুতোটা তোমার পায়ে ঠিক হয়েছে? তোমাকে তো পরতে দেখি না। রোজ না পড়লে অভ্যস্ত হবে কি করে? আর হ্যাঁ, হরিমাধবকে বলবে আমি তার সঙ্গে কথা বলতে চাই। যাও। পরের ম্যাচেও সেঞ্চুরি, টিম জিতল। খবরের কাগজগুলো উচ্ছ্বসিত। তারা লিখল, বেঙ্গল টিমে নতুন রক্ত চাই। আর এই জন্যে স্বপ্নাশিসের সুযোগ পাওয়া দরকার। স্বপ্নাশিস প্রমাণ করেছে নিজেকে। শেষ ম্যাচে জিতলে শ্যামবাজারের দল কলকাতার লিগ চ্যাম্পিয়ন হবে, এবং এটা সম্ভব হচ্ছে স্বপ্নাশিসের জন্য। স্বপ্নাশিস নিশ্চয়ই আগামী বছর শ্যামবাজারে খেলবে না, কিন্তু বেঙ্গল টিম অরুণ লালের পর একটি নির্ভরযোগ্য প্রারম্ভিক ব্যাটসম্যান পেল। রঞ্জি ট্রফির জোনাল ম্যাচে যাদের নেটে রাখা হয়েছে তাদের মধ্যে স্বপ্নাশিসও রয়েছে। ময়দানে এখন ক্রিকেট নিয়ে বেশ উত্তেজনা রয়েছে। শেষ ম্যাচে শ্যামবাজার স্পোর্টিংয়ে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবার শেষ ধাপে মুখোমুখি হবে 1 নম্বরের। একরকম ঘটনা অনেক দিন পর ঘটতে যাচ্ছে। খেলার দিন সকালে কাউকে প্র্যাকটিস করালেন না হরিমাধবদা, শুধু বললেন, যে বল মারার নয় তা মারতে যাবি না। অফ স্ট্যাম্পের বাইরের বলকে খোঁচা দেওয়া মানে আমার মাথায় আঘাত করা, এটা মনে রাখবি। একটা বলও যেন ফিল্ডিংয়ের সময় হাতগুলি বেরিয়ে না যায়, এইভাবে লড়বি। বাড়িতে ফিরতেই পিতৃদেবের সামনে ওদের দেখতে পেল স্বপ্নাশিস। একজন বললেন, তুমি বেঙ্গল টিমে খেলছই, ভেতরের খবর দিলাম। দ্বিতীয়জন হাসলেন, আজ তাহলে অ্যাডভান্স নাও। পিতৃদেব বললেন, আপনাদের তো বলেছি হরিমাধবের সঙ্গে কথা না বলে ও কিছুই করবে না। আর এই সময় হরিমাধবকেও বলতে পারছে না কিছু। আশ্চর্য, আপনি ওর গার্জেন, হরিমাধব নয়। আমরা ওকে যেভাবে ব্যাক করতে পারবো হরিমাধব কখনো তা পারবে? নেভার। তাছাড়া আজও না খেললেই ভালো হয়। দ্বিতীয়জন বলল, না ভজুদা, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে, বরং সেকেন্ড ওভারেই এলবি হয়ে গেলে ভালো হয়। বেশ, তাই হোক। তোমাদের টিম আজ না জিতলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। তোমার বন্ধুদের 2জন আমাদের সাহায্য করবে। বুঝতেই পারছো আমরা কোনো ঝুঁকিতে যেতে চাইছি না। তুমি আমাদের দলে খেললে দেখবে ইন্ডিয়া খেলার চান্স পেলেও পেতে পারো। শ্যামবাজারে থাকলে ডুবে যাবে। স্বপ্নাশিস চুপচাপ দাঁড়িয়েছিল। মাঠের বাইরে এই খেলার কথা সে এতকাল শুনে এসেছে, আজ সরাসরি দেখতে পেল। হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সে বলল, আমাকে আমার মতো খেলতে দিন। তার মানে? প্রথমজন চমকে উঠল।
পিতৃদেব বললেন, ও বলতে চাইছে সামনের বছর আপনারা ওর সঙ্গে কথা বলবেন। আমি বুঝতে পারছি না আপনারা এত ভয় পাচ্ছেন কেন। ও ভালো খেললেও আজ ওর টিম হারতে পারে। যদি না হারে শেষ ম্যাচে আপনারা ওদের হারাবেন, কারণ আপনারা বড় টিম। যাও, ভেতরে যাও, তোমার আর এখানে থাকার দরকার নেই। মাঠে ভিড় হয়েছিল। বড় দলের অনেকেই খেলা দেখতে এসেছে। নামার আগে সুব্রত বলল, স্বপ্ন, তোমার কাছে কেউ গড়াপেটা করার প্রস্তাব দিয়েছে? সুব্রত আজ খেলছে। স্বপ্নাশিস মাথা নাড়ল। হ্যাঁ। রাজি হয়েছিস? মাথা খারাপ? তুই জানলে কি করে? আমার কাছেও গিয়েছিল। টিমের কেউ কেউ টোপ গিললেও গিলতে পারে। আমরা আজ অল আউট যাব। হরিমাধবদার প্রেস্টিজ মানে আমাদেরও প্রেস্টিজ। প্রথমে ব্যাট করতে নামলো প্রতিপক্ষ। টসে জিতে স্লিপ ছেড়ে গালিতে গিয়ে দাঁড়ালো স্বপ্নাশিস। যে বলই তার কাছে যাচ্ছে তাকেই তালুবন্দি করে ফেলছে সে। সুব্রত আজ দারুণ বল করছিল, কিন্তু দলের এক মিডিয়াম ফাস্ট বোলারের বল খুব প্যাঁদাচ্ছিল ওরা। ছেলেটা আজ কেন লেংথে বল রাখতে পারছে না আর লেগ স্ট্যাম্পের বাইরে বল করছে এটা ভেবে পাচ্ছিল না ওরা। সুব্রত গিয়ে কয়েকবার উপদেশ দিয়ে এলো। ক্যাপ্টেন নির্লিপ্ত। 200 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামলো স্বপ্নাশিসরা। প্রথম বল গুড লেংথ, অফের দিকে বেরিয়ে যাচ্ছিল। উইকেটের বাইরে পা রেখে ব্যাট করতে চাইল স্বপ্নাশিস। সঙ্গে সঙ্গে আবেদন উঠল, আর সে অবাক হয়ে দেখল আম্পায়ার হাত তুলে দিয়েছেন। অসম্ভব, নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সে। বল উইকেটে ছিল না, কোনোভাবেই LBW হবার কথা নয়। প্রতিবাদ করা অর্থহীন। মাথা নিচু করে বেরিয়ে এলো সে। মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটি সরে গেল। মাঠের বাইরে আসামাত্র বড় ক্লাবের সেই প্রথমজন হাসি মুখে এগিয়ে এসে বললেন, ওয়েল ডান, খুব খুশি হয়েছি আমরা। স্বপ্নাশিস কোনো কথা না বলে নিজের জায়গায় পৌঁছে 2 হাতে মুখ ঢেকে বসে পড়তেই হরিমাধবদা কাছে এলেন। তুই আউট হোসনি। আম্পায়ার যদি ভুল করে তাহলে তোর কিছু করার নেই। তবে তোকে কতবার বলেছি, ক্রিকেট হচ্ছে ব্যাট দিয়ে বল মারার খেলা। একমাত্র লেগ স্ট্যাম্পের বাইরের বল ছাড়া ব্যাট করার চেষ্টা করবি না। যাকগে। সেদিন খেলাটা খেলল সুব্রত। বোলার হিসেবে 3টে উইকেট নিয়েছিল, কিন্তু 6 নম্বরে ব্যাট করে একাই টিমকে জিতিয়ে দিয়ে শ্যামবাজারকে শেষ ধাপে তুলে দিল সে। সবাই যখন তাকে জড়িয়ে ধরে উল্লাস করছে, তখন সুব্রত বলল, দূর, আমি তো মরিয়া হয়ে ব্যাট চালিয়েছি। ঠিকঠাক লেগে গিয়ে রানগুলো চলে এলো, আমার কোনো ক্রেডিট নেই। স্বপ্নাশিসের খুব লজ্জা করছিল। একদম অবিবেচকের খেলা খেলেছে। 10টা ভালো খেলার পর এরকম একটা খেলা খেলোয়াড়ের 12টা বাজিয়ে দেবার পক্ষে যথেষ্ট। বড় টিম আজ গট আপ করার চেষ্টা করেছিল, এই খবরটা চাপা থাকেনি। হরিমাধবদা তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, তোর সঙ্গে ভুজুরা কি যোগাযোগ করেছিল? সত্যি কথা বলল স্বপ্নাশিস। হ্যাঁ। কোনো অফার দিয়েছে? হ্যাঁ, বেঙ্গলে খেলার সুযোগ করে দেবে বলেছে। বাহ, খুব ভালো। তা খবরটা আমাকে জানাসনি কেন? আমি গুরুত্ব দিইনি, তাই আপনাকে বলিনি। গুরুত্ব দিসনি? ওরা তোকে সামনের বছর নিতে চায়নি? হ্যাঁ, 10,000 টাকা দিতে চেয়েছে, কিন্তু আমি রাজি হইনি। তুই যে সত্যি কথা বলছিস তার কোনো প্রমাণ আছে? আর যদি দলের কেউ সন্দেহ করে তুই গট আপ করে আউট হয়েছিস, একজন ইচ্ছে করে মারার বল দিয়ে রান বাড়িয়েছে, তাহলে সেটা মিথ্যে প্রমাণ করতে পারবি? অন্য কেউ কি করেছে আমি জানি না, তবে ওরা বাড়িতে এসেছিল। আমার বাবার সামনে কথা হয়েছে। আপনি তার সঙ্গে কথা বললে জানতে পারবেন না। তোর বাবা তো শুনেছি ক্রিকেটের এগেনস্টে, তাহলে কথাবার্তা বললেন কি করে? বাবা কিছুই বলেননি, কিন্তু শুনেছেন। তোর উচিত ছিল আমাকে এসে জানানো, সেটাই ঠিক কাজ হতো। তোর অনেস্টি নিয়ে কেউ সন্দেহ করতো না। হরিমাধবদা মাথা নাড়লেন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? না, সেটা করতে রুচিতে বাদে, কিন্তু আমরা কেউ জানলাম না। সুব্রত জানে, ওর সঙ্গে আর ম্যাচের আগে আমার কথা হয়েছে। আমরা কিছুতেই গট আপের শিকার হব না বলে স্থির করেছিলাম। তাই আপনি সুব্রতকে ডেকে জিজ্ঞাসা করুন। দরকার নেই, তুই এত কাঁচা মিথ্যে বলবি না। তা কি ঠিক করলি? কিসে? সামনের বছর ওদের টিমে জয়েন করবি? আমি ওদের বলছি, আপনার সঙ্গে কথা বলার পর ভেবে বলবো। হরিমাধবদা চেয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর কোনো কথা না বলে ফিরে গেলেন। মন খুব খারাপ হয়ে গেল স্বপ্নাশিসের। আউট না হয়েও আউট হবার চেয়ে এই মন খারাপ বেশি খারাপ। সকাল 9:30টায় বিদ্যাসাগর কলেজের সামনে পৌঁছে স্বপ্নাশিস দেখল কয়েকটা ছেলে উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে হাসাহাসি করছে। ছেলেগুলো যে লপেটা ধরনের তা এক নজরেই বোঝা যায়। আহির কলেজ থেকে বেরিয়ে নিশ্চয়ই হ্যারিসন রোড পর্যন্ত হেঁটে যায় এবং ওখান থেকেই স্টেশনে যাওয়া ট্রাম বাস ধরে। তাহলে কলেজের সামনে না দাঁড়িয়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়ানোই ভালো।
বিনা সিনেমা ছাড়াতেই ঠনঠনের কালীবাড়ির সামনে পৌঁছে গেল। দাঁড়িয়ে নজর রাখছিল সে। কিছু কিছু মেয়ে গলিটা থেকে বেরিয়ে এপাশ ওপাশ চলে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে আহির নেই। তার মনে বলল 10 মাইল দূরে 10,000 লোকের মধ্যে থাকলেও সে আহিরকে এক পলকেই চিনতে পারবে। ঘড়িতে যখন 10টা, তখন চিন্তায় পড়ল সে, আহির কি আজ কলেজ আসেনি? ওর শরীর কি খারাপ? মাথার আঘাত থেকে কোনো গোলমাল হলো না তো? সে মুখ ফিরিয়ে কালীবাড়ির দিকে তাকালো, তারপর মাথা নাড়ল এবং তখনই সে আহিরকে দেখতে পেল। গলি দিয়ে বেরিয়ে একাই দ্রুত হেঁটে আসছে, একটা হলুদ স্বপ্নের মতো এই হেঁটে আসা। ধীরে ধীরে আবিষ্ট স্বপ্নাশীষ রাস্তা পেরিয়ে দাঁড়ালো মুখোমুখি হবার জন্যে। আরে, একেই বলে কাকতালীয় ব্যাপার। সুন্দর হাসলো আহির। কেন? আজ সকালে মনে হচ্ছিল আপনার সঙ্গে দেখা হলে ভালো হয়। এখন কলেজ থেকে বেরিয়ে ভাবলাম আপনার হয়তো আমাকে মনেই নেই। আমি দেখা করতেই এখানে দাঁড়িয়ে আছি। এখানে কেন? কলেজে গেলেন না কেন? ওখানে অস্বস্তি হচ্ছিল। চলুন। ওরা পাশাপাশি হাঁটছিল। রাস্তার লোকজন তাদের দেখছে। দেখুক, পৃথিবী তার সব কটা চোখ মেলে দেখে নিক। নিজেকে এখন সম্রাট বলে মনে হচ্ছে। খেলা কেমন চলছে? ভালো না। কেন? কাল একটা ইম্পর্টেন্ট ম্যাচে রান করতে পারিনি, কিন্তু টিম জিতেছে। এরকম তো হয়। আমি খুব সমস্যায় পড়েছি। কি? স্বপ্নাশীষ দাঁড়ালো। আমরা কি কোথাও বসতে পারি? আপনার হাতে সময় আছে? ঘড়ি দেখলো আহির, একটু ভাবল, তারপর বলল, আধ ঘন্টা পরে গেলেও চলবে। বসার জায়গার খোঁজে হ্যারিসন রোডের মোড়ে পৌঁছে কফি হাউসের কথা খেয়াল হলো। দোতলায় উঠে দেখলো এখন কফি হাউস প্রায় ফাঁকা। টেবিলে এসে বসলো আহির। বলল, এবার বলুন। স্বপ্নাশীষ বলল, হরিমাধবদার সঙ্গে তার সম্পর্ক, শ্যামবাজারের ক্লাবের খেলা এবং হঠাৎই নতুন প্রস্তাবগুলোর কথা বলে গেল। সব শুনে আহির জিজ্ঞাসা করলো, কিন্তু এটাকে সমস্যা বলছেন কেন? সমস্যা না, আমি খেলতে না পারলে সবাই সন্দেহ করছে গট আপ করেছি বলে। বড় টিমে যাওয়ার কথা যদি না দিই, তাহলে বেঙ্গলে চান্স পাবো কিনা সন্দেহ। আপনি কোনটা বড় বলে মনে করেন, সততা না কেরিয়ার? দুটোই। তাহলে আপনার কোচের সঙ্গে থেকে ভালো খেলার চেষ্টা করুন। আপনার মধ্যে যদি ক্ষমতা থাকে তাহলে কাল সুযোগ পাবেনই। স্বপ্নাশীষ তাকালো। পিতৃদেব প্রায়ই বলতেন তার ভবিষ্যৎ অন্ধকার, চাকরি বাকরি কোনো দিন পাবে না। বড় ক্লাবে গেলে চাকরি পাওয়া অনেক সহজ হয়ে যাবে। কিন্তু সে মনে মনে স্থির করলো আহিরের কথাই মেনে নেবে। ঠিক বলেছেন। কফি এলো। ওরা চুপচাপ কফি খাচ্ছিল। আহির বলল, চুপ করে আছেন যে, কথা বলুন। হ্যাঁ, মানে আপনিও তো বলছেন না। বুঝলাম। সমস্যা বলা হয়ে গেলে আপনারও কথা ফুরিয়ে গেল? তা নয়, আসলে আমি কখনো কোনো মহিলার সঙ্গে কথা বলিনি। মহিলা? এ মা, আপনি আমাকে মহিলা বলছেন? তাহলে কি বলবো? মেয়ে। মহিলা শুনলে বয়স্কা মনে হয়। আপনার বাড়ি কোথায়? স্বপ্নাশীষ জানালো, মা আমাকে জন্ম দিয়ে মারা গেছেন। ও, তাহলে আপনাদের বাড়িতে কোনো মহিলা নেই? না, এক কেলোর মা আছে, কাজকর্ম করে। আপনার দাদা কি করেন? ডাক্তারি পড়ছে। ও বাবার আদর্শে মানুষ, সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকবে। আশ্চর্য, আপনার বাবা তো ব্রহ্মচারী নন, উনি তো বিয়ে করেছিলেন। স্বপ্নাশীষ জবাব দিল না। বাবাকে নিয়ে এসব কথা ভাবতেও কেমন ভয় হয়। আপনার বাবা কীরকম মানুষ? বাবা প্রচণ্ড রাগী, পান থেকে চুন খসার জো নেই। আপনি ভয় পান? ভয় পায় না এমন কাউকে আমি চিনি না। আপনার খেলাধুলাকে সাপোর্ট করেন? এতদিন করতেন না, বাধাও দিতেন না, এখন যেন মনে হচ্ছে মেনে নিয়েছেন। তাহলে আর আপনার সমস্যা কোথায়? কদিন ধরে মনের উপর যে চাপটা জন্মেছিল, মুহূর্তেই সেটা উধাও হয়ে গেল। স্বপ্নাশীষ হাসল। ঠিক আছে, ছেড়ে দিন এসব কথা। খেলাটা কবে? আগামীকাল। কোথায়? মাঠের নাম বলল স্বপ্নাশীষ। আহির বলল, কাল আমাদের ক্লাস নেই। বাপিকে নিয়ে আপনার খেলা দেখতে যেতে পারি? সেঞ্চুরি করা চাই কিন্তু। ইচ্ছে করলে কেউ কি সেঞ্চুরি করতে পারে? তবে কাল একদম ধরে খেলতে হবে। আপনি মাঠে থাকলে আমার খুব ভালো লাগবে। কেন? হকচকিয়ে গেল স্বপ্নাশীষ। ছোট্ট প্রশ্নটার উত্তর দেবার মতো কোনো শব্দ তার জানা নেই। শুধু মনের ভেতরটা বলছে ভালো লাগবে, তাই মুখে বলেছে। কিন্তু সেটা তো উত্তর হতে পারে না। আহির তাকিয়েছিল ওর মুখের দিকে, উত্তরটা শোনার জন্য উৎসুক। আমি জানি না, মাথা নাড়ল স্বপ্নাশীষ। তারপরে খেয়াল হতে বলল, বাড়ি ফিরতে আপনার কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমি তো বলেই আসবো। আপনার বাড়ির লোক বোধহয় আমাকে ভিলেন ভাবেন, তাই না? কেন?
ও মাথায় বল লেগেছে বলে? না, ওখানে ক্রিকেট ফুটবল হয় বলে প্রায়ই আমাদের জানলার কাঁচ ভাঙতো, সেগুলো পাল্টে এখন কাঠের করে নেওয়া হয়েছে। আমার মাথাটাকে তো পাল্টানো যাবে না, আমি ব্যালকনিতে না দাঁড়ালে অ্যাক্সিডেন্টটা হতো না। দোষটা তো আমার, আপনাকে কেউ দোষী করেনি। এবার উঠতে হবে। দাম মিটিয়ে ওরা শ্যামাচরণ দিয়ে স্ট্রিটে নামলো। বইয়ের দোকানগুলো সবে খুলতে আরম্ভ করেছে। আহির হঠাৎ একটা দোকানে ঢুকে পড়তে স্বপ্নাশীর সঙ্গী হলো। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা কিনল আহির। দোকানদার যখন ক্যাশ মোমো করছে তখন বইয়ের পাতা উল্টে সূচিপত্রে নরম আঙুল রেখে সে জিজ্ঞাসা করলো, পড়েছেন? মাথা নাড়ল স্বপ্নাশীষ। না। দু চোখ বড় হয়ে গেল আহিরের। সে কি? স্বপ্নাশীষ বুঝলো উত্তরটা ঠিক হয়নি, কিন্তু যা সত্যি তাই বলেছে। সে রেগে গেল। আচ্ছা, আপনি সানিডেজ পড়েছেন? পড়েননি। বিটুইন দ্য উইকেট পড়েছেন? তাও পড়েননি। ওগুলো নিশ্চয়ই ক্রিকেট সংক্রান্ত বই। হ্যাঁ। এরপর নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন ওয়াটার পোলোর ওপর লেখা কোনো বই পড়েছি কি না। আরে ওগুলো হচ্ছে একটা বিশেষ শাখার বই, স্পেশালাইজড। ওই লাইনে যার ইন্টারেস্ট আছে তার জন্যে। কিন্তু রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুভাষ মুখোপাধ্যায়ের যে কোনো বাঙালির নিজস্ব অস্তিত্বের জন্য পড়া উচিত। আমার কাছে বেশি টাকা নেই, নইলে আপনাকে একটা কিনে দিতাম। এগুলো না পড়লে অনুভূতি ভোঁতা হয়ে যায়। পড়েনি বলে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। সে কি করে বলবে বাড়িতে গল্পের বই পড়ার রেওয়াজ নেই? মায়ের আমলে যে কটি বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের পাশাপাশি ফাল্গুনী মুখোপাধ্যায় বই কেনা হয়েছিল তা পিতৃদেব আলমারিবন্দি করে রেখেছেন। মায়ের স্মৃতিতে হাত দেওয়ার সাহস কারোর নেই। ক্লাস 6-এ পড়ার সময় সে কালো ভ্রমর বাড়িতে এনেছিল বলে 20 বার ওঠবোস করতে বাধ্য হয়েছিল। স্টেশনে পৌঁছে আহির খুব স্বাভাবিকভাবেই বিদায় নিয়ে চলে গেল ট্রেন ধরতে। এই এতটা রাস্তা আসার সময় তাদের কথা হয়েছে খুব কম। জীবনানন্দ দাশকে শত্রু বলে মনে হচ্ছিল স্বপ্নাশীষের। তিনি কি লিখেছেন সে জানে না, কিন্তু লেখার কি দরকার ছিল? একটা সেঞ্চুরি করার আনন্দ ম্লান হয়ে যাবে তার লেখা না পড়লে। আজ এই পর্যন্তই। মনের মতো মনের পরের অংশ পরের ভিডিওতে নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।